আচ্ছা, ওকে। সো রিনিউয়েবল এনার্জি টেকনোলজি আমাদের কোর্স, হ্যাঁ। তো এইখানে আমরা বেসিক্যালি যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জি টেকনোলজি গুলা, হ্যাঁ। যেমন কমন টেকনোলজি যদি আমরা বলি, সবচেয়ে কমন, হ্যাঁ, যেমন আমরা ইউজ করি সোলার এনার্জি টেকনোলজি, তাই না? সোলার এনার্জি ইউজ করি আর ইউজ করে। তো যেমন হচ্ছে ফটোভোল্টাইক সিস্টেম, হ্যাঁ, পিভি সিস্টেম, হ্যাঁ। কাজে ফটোভোল্টাইকসটা পড়বো আমরা, হ্যাঁ, ফটো। তারপরে সোলার থার্মাল করবো, হ্যাঁ, সোলারের যে সোলার এনার্জি যে থার্মাল পার্ট নিয়ে যখন আমরা কাজ করি, হ্যাঁ, পানি গরম করা বা এই ধরনের মানে অ্যাপ্লিকেশনের জন্য, হ্যাঁ, বা রুম হিটিং, এই ধরনের অ্যাপ্লিকেশনে আমরা সোলার হিটটা ইউজ করি, তাই না? সোলার থার্মালটা, সেটা দেখবো। তারপরে উইন্ড এনার্জি দেখবো, তারপরে ধরো বায়োম্যাস, হ্যাঁ, বায়োম্যাস দেখবো। এই ধরনের কয়েকটা যেগুলো খুব কমন টেকনোলজি আমরা ইউজ করি বেশি, সেগুলো সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করবো। সো ফার্স্ট তাহলে আমি তোমাদেরকে ইয়েটা দিয়ে দিব, হ্যাঁ, যে আমাদের যে বইটা আমি যখন যে বই বা নোটটা ফলো করবো, আর্টিকেল ফলো করবো, সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। আর আমি এখন পাওয়ার পয়েন্ট ইউজ করবো একটা, দেখি আমি বলতেছি। এই যেমন সোলার রেডিয়েশন আমরা প্রথম শুরু করব, হ্যাঁ। এই টপিকটা আমি পড়াবো হচ্ছে ডাফি বেকম্যানের বই থেকে। এটা খুব কমন, সোলার রেডিয়েশন নিয়ে একটা খুব কমন বই, যে এটা মানে একটু পুরানো বই, মানে ক্লাসিক্যাল টাইপের বই আর কি, হ্যাঁ, যেটা অনেক জায়গায় ইউজ করে, হ্যাঁ, এবং এস্টাবলিশ একটা বুক। তো এটা থেকে প্রথমে একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার পড়াবো একটু। আচ্ছা, তাহলে এই তোমরা আছো তো? এই কেউ আওয়াজ দাও তো। আছো না? আচ্ছা, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা, হ্যাঁ, ডোন্ট হেজিটেট। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখন সোলার রেডিয়েশন কেন শুরু করবো, সোলার রেডিয়েশন নিয়ে। যে বেসিক্যালি খেয়াল করো যে আমাদের যে রিনিউয়েবল বলি, রিনিউয়েবল কনসেপ্টটা কি? রিনিউয়েবল কনসেপ্ট বেসিক্যালি হচ্ছে যেই এনার্জি সোর্স, হ্যাঁ, মানে আনলিমিটেড, সোজা কথা আনলিমিটেড। এখন আনলিমিটেড বলতে মানে তার মানে অনেক, তাই না? মানে আমরা যতদিন বেঁচে আছি, বা মানুষ, সোজা কথা আমরা বলতে আমরা নট অনলি আস, মানে মানুষ, হ্যাঁ, হিউম্যান বিইং, হিউম্যান সিভিলাইজেশন যতদিন আছে, ততদিন যেই এনার্জি সোর্স গুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে, সেগুলাকে আমরা রিনিউয়েবল এনার্জির মধ্যে বলছি। যেমন আমাদের যে কনভেনশনাল এনার্জি সোর্স গুলো আছে, অয়েল, গ্যাস, কোল, হ্যাঁ, যেগুলো আমাদের কনভেনশনাল এনার্জি সোর্স, সেগুলা কিন্তু তোমার মানে লিমিটেড, তাই না? তেল, গ্যাস যেগুলো অলরেডি, এগুলা কিন্তু আমরা অলরেডি ইউজ করছি, হ্যাঁ, এক্সট্রাক্ট করি করতেছি এবং ইউজ করছি। সো করতে করতে তোমার কি ইউজ করতে কিন্তু একসময় অফকোর্স এগুলা শেষ হবে, কিন্তু তখনও তো আমরা ধরো 100, 200, 500, আই ডোন্ট নো, বাট সার্টেন একটা লিমিট পরে হয়তো, মানে আমাদের তো আমরা কতদিন আমাদের ইয়ে থাকবে, হিউম্যান রেস থাকবে সেটা তো জানি না, হ্যাঁ, 1000 বছরও থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে, হ্যাঁ। তো যেটাই থাকুক না কেন, আমরা কি এই যে লিমিটেড কনভেনশনাল এনার্জি সোর্স ইউজ করে যাচ্ছি, সেটা এক সময় শেষ হয়ে যাওয়ার কথা, ডিপ্লেটেড হচ্ছে এটা, তাই না? কমে যাচ্ছে, এবং আমাদের এনার্জির ইউজটা কিন্তু টাইম টু টাইম বাড়ছে। দেখো গত 100 বছর চিন্তা করো, 100 বছর তুমি যদি এখন 2020 সালে আছি আমরা, তুমি 1920 সাল চিন্তা করো, আর এখনকার 2020 সালের কথা চিন্তা করো। ওই সময় এনার্জির ইউজটা কত কম ছিল, খেয়াল করো। গাড়ি টাড়ি ছিলই না ওরকম বলতে গেলে, হ্যাঁ। তারপরে আমরা যে এত ইকুইপমেন্ট, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, মানে বিভিন্ন, শুধু ইলেকট্রিক্স না, সরি, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে, হ্যাঁ। তারপরে হলো বিভিন্ন হাউস হোল্ড যে ইলেকট্রনিক ডিভাইস, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিভাইস ইনস্ট্রুমেন্টস ইউজ করি, হ্যাঁ। সেগুলার কিন্তু দেখো ট্রেমেন্ডাস একটা রেটে বাড়ছে, ইউজটা বাড়ছে, হ্যাঁ। এবং মানে এখন পপুলেশনের সবাই, মানে আগে যেমন অল্প কিছু মানুষের কাছে হয়তো ছিল, 100 বছর আগে গাড়ি কয়টা ছিল, হ্যাঁ, অল্প কয়টা ছিল সারা পৃথিবীতে, কিছু গাড়ি ছিল, হ্যাঁ, তাই না?
কাজেই আর এখন কি, এখন ওইটা মানে একটা কম্পিটিশনে সবাই আমরা টেকনোলজি ইউজ করতে চাই, এবং টেকনোলজি নিডস পাওয়ার সিম্পলি, হ্যাঁ, ইট নিডস এনার্জি এন্ড পাওয়ার, তাই না? সো তুমি পাওয়ার চাচ্ছ, তাহলে পাবে কোত্থেকে? এটাকে প্রডিউস করতে হবে, আমার প্রোডাকশন লাগবে, এবং প্রোডাকশন করতে আমি র সোর্স হিসাবে যেটা ইউজ করবো সেটাই আমার এনার্জি সোর্স এখন। কাজেই তোমাকে যদি ইয়ে ইউজ করতে হয়, এনার্জি প্রডিউস করতে হয়, তাহলে আমাকে এনার্জি খরচ করেই প্রডিউস করতে হবে। কাজেই তুমি লিমিটেড সোর্স ইউজ করতেছো ভালো কথা, কিন্তু তোমাকে অল্টারনেট খুঁজতে হবে। যেমন ভালো একটা অল্টারনেট অফকোর্স নিউক্লিয়ার এনার্জি, হ্যাঁ, এটা খেয়াল রাখবো, নিউক্লিয়ার এনার্জি কিন্তু অল্টারনেট একটা, এবং এটাও ক্লিন এনার্জি ইন দ্য সেন্স দ্যাট তুমি যদি ওয়েস্টটাকে ঠিক মতো ম্যানেজ করো, ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে যদি ঠিক মতো ম্যানেজ করতে পারো, তাহলে, এবং তুমি যদি এটাকে ওয়েল প্রোটেক্টেড রাখতে পারো তোমার কি বলে এটাকে প্ল্যান্টটাকে, পাওয়ার প্ল্যান্টটাকে, তাহলে ইটস এ ক্লিন এনার্জি। এটা থেকে তোমার ধোঁয়া বের হয় না, হ্যাঁ, গ্যাস বের হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে না, হ্যাঁ, কাজে এটা ভালো একদিক থেকে। বাট আমরা কেন নিউক্লিয়ারটা মানে একদম হার্ট এন্ড সোল প্রেফার করি না এই কারণে, দেয়ার ইজ অলওয়েজ আ রিস্ক। মানে রিস্ক থাকেই, হ্যাঁ, রিস্ক থাকে মানে কি, যে কোনো কিছুতেই রিস্ক থাকে, ফেইলারের রিস্ক অফ ফেইলার, তাই না? যে রিস্ক অফ ফেইলার মানে কি, তুমি আমাদের এখন কত গ্যাস স্টেশন আছে, তাই না? মানে গ্যাস স্টেশন মানে বলতেছি যে পাওয়ার প্ল্যান্ট যেটা রান বাই গ্যাস, হ্যাঁ, তারপরে যে আমাদের ছোট ছোট এখন পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, যেগুলা যে ধর ডিজেল বা অয়েল দিয়ে চলে, হ্যাঁ, ছোট ছোট অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, হ্যাঁ, যেগুলা প্রাইভেট সেক্টরেও তৈরি মানে প্রডিউস করে। তো এগুলারও কিন্তু ফেইলার রিস্ক থাকে, ফেল করতেই পারে, এবং করেও, তাই না? দেখবা যে মাঝে মাঝে কারেন্ট চলে যায়, বড় ধরনের এলাকা ধরে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, ওই দেখবা যে সিদ্ধিগঞ্জ পাওয়ার স্টেশন ফেল করছে, হ্যাঁ, ওটা হয়তো 7-8 ঘন্টা লেগে যায় ঠিকঠাক করতে, আবার ততক্ষণ ধরো বিরাট এলাকা ধরে, হ্যাঁ, কারেন্ট থাকে না, এরকম হতে পারে, কিন্তু হয়ও। কিন্তু এই ধরনের ফেইলার আর নিউক্লিয়ার ফেইলারের মধ্যে পার্থক্য কি? এই ধরনের ফেইলারে তোমার শুধুমাত্র তোমার ওই পাওয়ারটা প্রডিউস হবে না, এটাই হলো কথা, হ্যাঁ, কিন্তু বড় ধরনের মাস আকারে কেউ এফেক্টেড হবে না, হ্যাঁ, মানে ইয়েতে হেলথের দিক থেকে, হ্যাঁ, এফেক্টেড হচ্ছে না, হ্যাঁ, কারণ ওই পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মেশিন, হ্যাঁ, বা শর্টেজ হয়েছে, কি বলে তোমাকে, ফুয়েল শর্টেজ হয়েছে, হ্যাঁ, এগুলো হতে বিভিন্ন কারণ থাকতে পারে। এইগুলার জন্য আমার এক ধরনের সিচুয়েশন মানে ক্রাইসিস। বাট নিউক্লিয়ারের ক্ষেত্রে যে ক্রাইসিসটা কি, যদি ফেল করে এবং কোনোভাবে যদি তোমার রেডিয়েশনটা, যেহেতু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তুমি ইউজ করো ফুয়েল হিসাবে, কাজে রেডিয়েশন যদি লিক করে কোনোভাবে, সেটা তাহলে আশেপাশে বড় এলাকা ধরে তোমার ইয়ার সম্ভব পসিবিলিটি আছে যে মানে হেলথ ড্যামেজ বা যে রেডিয়েশন এফেক্ট হওয়ার পসিবিলিটি থাকে, এবং এটা লং টার্ম ইফেক্ট। এটা হঠাৎ করে মানে জাস্ট চিকিৎসা দিয়ে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসা দিলা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো ব্যাপার না, এটা লং টার্ম ইফেক্ট থাকে, হ্যাঁ, শর্ট টার্ম ইফেক্ট আছে কাছাকাছি মানুষের মধ্যে, আবার দূরে যারা আছে এবং লং টার্মে ওই এলাকায় কিছু ইউজ করলে জানো যে ওটার আমাদের ইফেক্টটা থাকে। কাজে এই জন্য এইসব কারণে, হ্যাঁ, যেহেতু রিস্ক আছে একটা, হ্যাঁ, সেই জন্য এটা আমরা শুধু আমরা মানে কি ওয়ার্ল্ড ওয়াইড লেস প্রেফার করে, হ্যাঁ, এবং সেই কারণে আরো কোনো সেফার অল্টারনেট আছে কিনা, হ্যাঁ, সেফার অল্টারনেট আছে কিনা সেটা খোঁজার জন্যই সবাই রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু সবাই তোমরা খেয়াল করো যে এটা কিন্তু বড় মানে হাইলি টেকনোলজিক্যালি ডেভেলপড কান্ট্রি যেগুলা, ইউএসএ বলো, ইউরোপের কান্ট্রি গুলা বলো, এদিকে জাপান বলো, বা যেগুলাই বড় বড় আমরা যেগুলাকে ডেভেলপ কান্ট্রি হিসেবে কনসিডার করি, হ্যাঁ, তারা সবাই দেখবা যে রিনিউয়েবলের দিকে মুভ করতেছে, এবং তারা টার্গেট ধরে, হ্যাঁ, টার্গেট ধরে যে এত সালের মধ্যে আমরা আমাদের টোটাল যে এনার্জি প্রোডাকশন সেটা এত% রিনিউয়েবল থেকে প্রডিউস করব, এই ধরনের টার্গেট তারা ইয়ে করে, সেট করে, হ্যাঁ, আমাদেরও দেখবো, আমাদেরও বাংলাদেশেরও ইয়ে আছে, ভিশন আছে, যে ভিশন কি বলে যেন, ভিশন 2020 মানে একটা ছিল, আর ওই যে দেখবা যে 2041 এর মধ্যে বা এরকম যে কত পার্সেন্ট, 25% না কত পার্সেন্ট রিনিউয়েবল থেকে প্রডিউস করবে, এরকম টার্গেট আছে আর কি, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি দেখে বলবো, এটা ইয়ের ওয়েবসাইটে পাবে, ওই পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এইসব আছে দেখবা। তো এইগুলা তাহলে এই টার্গেটগুলো কেন নিছে হচ্ছে যে একটা হচ্ছে যে তোমার আমাদের এই ইয়ের কস্ট, লং টার্ম চিন্তা করলে আমাদের ইয়ের কস্ট বেশি, মানে কনভেনশনাল ফুয়েল লং টার্মে সবসময় তুমি ইউজ করতেছো, এতে কস্ট বেশি হয়, তাই না? যেমন আমাদের দেশেই আমাদের শুধু গ্যাস আছে, হ্যাঁ, কিন্তু তেল বা কোলও কিছু আছে, অত না,
আছে কিছু, হ্যাঁ অল্প। কাজে এগুলো বেশিরভাগ কিন্তু আমাদের ইয়ে করতে হয়, কি বলে ওটাকে, ইম্পোর্ট করতে হয়। তবে গ্যাসও আমাদের যে খুব বেশি তা নয়, আমরা ইউজ করি ফাইন, বাট স্টিল ইট ইজ মানে অ্যাবান্ডেন্ট না, অনেক আছে তা না। হ্যাঁ, কাজে এগুলাও লিমিটেড। গ্যাস স্টিল অলরেডি এলএনজি হিসাবে দেখবা যে ইয়ে করে, ইয়ে করে মানে ইম্পোর্ট করে। হ্যাঁ, কাজেই ওই এগুলা তার মানে কি, ইম্পোর্ট করে কখন, যখন আমাদের দেখা যাচ্ছে যে প্রেডিকশন মানে প্রজেক্ট করে দেখা যাচ্ছে যে ইন ফিউচার এটা শেষ হয়ে যাবে, মানে বেশি দিন থাকবে না। কাজে এইগুলা ব্যাপার আছে, তাই না? আমাদের কাজে কনজারভেশন এনার্জি সোর্সের দিক থেকে আমরা খুব একটা ফেভারেবল অবস্থায় আছি, উই ক্যানট সে দ্যাট। সো তোমার অন্য কোনো অল্টারনেট আছে কি না, এগুলা একটু কাল্টিভেট করে দেখার ব্যাপার আছে। এবং সেই দিক থেকে বাংলাদেশের সোলার এবং উইন্ড এই দুইটার এবং বায়োগ্যাস অফকোর্স, হ্যাঁ বায়োগ্যাস বা বায়োমাস, এগুলোরও ভালো পসিবিলিটি আছে। সোলার ওভারঅল অল ওভার দ্য কান্ট্রি মোটামুটি সোলার রেডিয়েশন খারাপ না, অল ওভার দ্য কান্ট্রি ভালো। আর উইন্ডের দিক থেকে হয়তো সব জায়গায় বলা যাবে না, বাট মানে ওই আমাদের সাউথে, হ্যাঁ বঙ্গোপসাগরের দিকে, ওইদিকে মোটামুটি ওই কিছু দ্বীপ, কুতুবদিয়া বা ভোলা এইসব দ্বীপগুলাতে আছে। তারপরে ধরো সেন্ট মার্টিন বা এদিকে আরো টেকনাফ ওই সাইড গুলাতে, হ্যাঁ টেকনাফ কক্সবাজার, হ্যাঁ বা আমাদের পার্বত্য চট্টগ্রামের ওইদিকে আমাদের ইয়েটা ভালো, উইন্ড স্পিড ভালো, কাজে উইন্ড এনার্জি ওখান থেকে মানে উইন্ড এনার্জি ইউজ করার ভালো পসিবিলিটি আছে, হ্যাঁ পোটেনশিয়াল আছে। কাজে ওই এইসব চিন্তা করলে আমাদের ইয়ে মানে রিনিউয়েবলের অ্যাসপেক্ট একদম খারাপ না, হ্যাঁ কম্পারেবল, মোটামুটি নট ব্যাড। একটাই আমাদের একটু প্রবলেম, যে বিশেষ করে সোলারটা ইউজ করার ব্যাপারে একটাই আমাদের লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমাদের মানুষ বেশি, তো সেজন্য আমাদের ফ্রি ল্যান্ড একটু কম কম্পারেটিভলি। হ্যাঁ, যেমন ইউরোপে বা ইউএসএ তেও, হ্যাঁ চিন্তা করি ইউএসএ তে মানুষ কত, হ্যাঁ পুরো একটা কন্টিনেন্ট ধরে মাত্র হয়তো কত 25-30 কোটি মানুষ, হ্যাঁ আর যেখানে আমাদের অলরেডি আমাদের এতটুকু একটা দেশে ধরো 15 থেকে 20 কোটি মানুষের হয়তো, হ্যাঁ মোটামুটি এরকম চলে গেছে হয়তো। কাজে সেই হিসাবে কাজে ওখানে যে অ্যাবান্ডেন্ট ল্যান্ড পড়ে আছে। আর তারপরে ইউরোপে দেখবা যে তুমি যদি মানে একটু কি বলে রুরাল এরিয়াতে যদি যাও, দেখবা যে মাঠের পর মাঠ খোলা জায়গা, হ্যাঁ ওখানে দেখবা যে উইন্ড টারবাইন বসানো আছে অথবা সোলার ইয়ে বসানো আছে, এরকম আছে, অনেক জায়গায় আছে। কাজেই এটা একটা আমাদের যে আমাদের স্পেস কম থাকলে সোলারের ক্ষেত্রে বিশেষ করে যে স্পেসটা ইম্পর্টেন্ট, স্পেসটা লাগে, কাজে আমাদের ওই দিক থেকে একটু লিমিটেশন আছে, বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ থিংস, তাই না? আমাদের এগুলা চিন্তা করতে, আমাদের মতো করে জিনিসটাকে ম্যানেজ করতে হবে। কিভাবে এগুলাই হলো কাজ, যে এগুলা কিভাবে তোমার দেশে তুমি পলিসি ডিফাইন করবা, হ্যাঁ কি কি মেজার তোমার নেওয়া দরকার, এগুলা হচ্ছে বেসিক্যালি চিন্তা ভাবনা করার ব্যাপার। তো আমরা যেটা শুরু করবো, আমরা সোলার আর উইন্ডটা মোটামুটি দেখবো ভালো করে, এই দুটো একটু ডিটেইল পড়বো, এবং তার আগে এবং এরপরে বায়োমাসের কথা বলা উচিত, যে এটাও আমাদের দেশে ভালো প্রসপেক্ট আছে, প্রসপেক্ট খারাপ না, হ্যাঁ বায়োমাসের। যদিও আমরা এটা খুব বেশি এখনো কি বলবো ইউজ করি না, বাট নিয়ার ফিউচার আশা করা যায় যে এটাও ভালো কাজ করবে। সো যাই হোক, এখন এইগুলোর মধ্যে এখন আমরা যেটা দিয়ে শুরু করব আমাদের পড়াটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি যেহেতু এই মেইন সোর্স যেটা, হ্যাঁ সোলার রেডিয়েশন যে আসতেছে, সোলার রেডিয়েশন আসছে কোত্থেকে? বেসিক্যালি সান থেকে। সান হচ্ছে যে আলটিমেট রেডিয়েশন সোর্স ফর আস, তাই না? আমাদের গ্যালাক্সিতে সানই স্টার, তাই না? স্টারই বেসিক্যালি মানে এনার্জি সোর্স। বাকিগুলো প্ল্যানেট তো বুঝে জানোই তোমরা, তারা এনার্জি প্রডিউস করে না। সান আমাদের এখানে আমাদের গ্যালাক্সিতে সান প্রডিউস করে। কাজে সান সম্বন্ধে, হ্যাঁ তাহলে আমাদের যে রেডিয়েশনটা পাই সেটা সোলার রেডিয়েশন। কাজে সান সম্বন্ধে একটু আমরা দেখবো আজকে, একটু সানের রেডিয়েশন সম্বন্ধে টুকটাক একটু দেখি। তাহলে এইটা দেখো সোলার রেডিয়েশন, এটা মনে রাখো শুধু ফার্স্ট চ্যাপ্টার ডাফি বেকম্যানের বইয়ের। তাহলে এখানে যেটা আমরা দেখবো, দেখো এই যে সান, এটা তাই না সান, এই যে স্ট্রাকচার অফ দ্য সান, হ্যাঁ এবং জানো যে সান থেকে রেডিয়েশনটা আসে, হ্যাঁ এবং সানের টেম্পারেচার, এই যে টেম্পারেচার যে সারফেস টেম্পারেচার, হ্যাঁ সানের সারফেস টেম্পারেচার অ্যারাউন্ড 5000 কেলভিন, 5000 কে, হ্যাঁ কেলভিন 5000 কে প্রায়, হ্যাঁ এইখান থেকে তার রেডিয়েশন। এই যে দেখো এইদিকে, হ্যাঁ কিন্তু তার আগে দেখিনি একটু যে এই যে সানের
দেখো বেসিক্যালি ইন্টেন্সলি হট গ্যাসেস ম্যাটার সানের কম্পোজিশনটা, হ্যাঁ। ডায়ামিটার দেখো প্রায় 1.39 টাইমস 10 to the 9 মিটার, হ্যাঁ। এবং আর্থ থেকে ডিস্টেন্স, অ্যাভারেজ ডিস্টেন্স সবসময়, কারণ অ্যাভারেজ ডিস্টেন্স আমরা এই জন্য বলি, বছরের সব দিন সমান ডিস্টেন্সে থাকে না, কারণ যে রোটেশনটা হয়, পৃথিবী যে অরবিটে রোটেট করে সানের চারপাশে, হ্যাঁ, সেই অরবিটটা পুরোপুরি সার্কুলার না, একটু ইলিপ্টিক্যাল টাইপের। সো সেই কারণে কি কখনো একটু বেশি হবে, কখনো একটু কম হবে ডিস্টেন্স ফ্রম সান টু, মানে সেন্টার থেকে, সানকে সেন্টার করে আমরা রোটেট করতেছি, কাজে সানকে সেন্টার করে রোটেট করলে সানের থেকে ডিস্টেন্সটা আমাদের ডে হিসাবে বছরের মধ্যে, যেহেতু 365 ডেজে একবার করে রোটেট করে, হ্যাঁ, তাহলে এই 365 দিনের মধ্যে আবার তার ডিস্টেন্স কম বেশি হয়। কত কম কত বেশি সেটা ডে এর উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ ডেজ, হ্যাঁ। তো সেই জন্য অ্যাভারেজ, সেই জন্য আমরা অ্যাভারেজ বলতেছি যে ডিস্টেন্স, হ্যাঁ, এই যে অন দ্য অ্যাভারেজ ম্যাটার উইথ দ্য ডায়ামিটার এত, অন দ্য অ্যাভারেজ এত, এই 10 টু দ্য প্রায় 1.5 টু 10 টু দ্য 11 মিটার ফ্রম দ্য আর্থ, হ্যাঁ, অলমোস্ট এরকম ডিস্টেন্স, অ্যাভারেজ ডিস্টেন্স। এবং এই যে ব্ল্যাকবেরি টেম্পারেচার, মানে সানের যে সারফেস টেম্পারেচার অ্যারাউন্ড এই যে 577 5000 কে বুঝতাম প্রায় কেলভিন, মানে 5777 কেলভিন। এই যে তবে এই যে সব জায়গার টেম্পারেচার, সানের সব জায়গার টেম্পারেচার সমান না কিন্তু, হ্যাঁ। দেখো দ্য টেম্পারেচার ইন দ্য সেন্ট্রাল ইন্টেরিয়র রিজন ইজ ভ্যারিয়াসলি এস্টিমেটেড অ্যাজ, একটা বলে এস্টিমেটেড, হ্যাঁ। এই কিছু বলে রাখি কথা, যে সানের যে স্টাডি, এই সোলার স্টাডি করা, এই স্টাডি যে একদম শেষ হয়েছে তা না, কিন্তু স্টিল আমরা স্টাডি করি, হ্যাঁ। তোমার অ্যাস্ট্রোফিজিক্সে যারা কাজ করে, হ্যাঁ, বা অ্যাস্ট্রোফিজিস্টরাই, এরা বেসিক্যালি এগুলা স্টিল এগুলা নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। কারণ ওখান থেকে রেডিয়েশন হবে, রেডিয়েশন স্টাডি করার ব্যাপার, এগুলা দিয়ে বিভিন্ন ভাবে স্টাডি করে, হ্যাঁ, এখনো কন্টিনিউ করতেছে। কাজে এখানে সবকিছু আমরা জেনে গেছি সান সম্বন্ধে সেটাও না, হ্যাঁ, বাট whatever we now know, হ্যাঁ, so far. So দেখো টেম্পারেচার সেন্ট্রাল রিজিয়নে, সেন্ট্রাল রিজিয়ন বলতেছি এই যে ভিতরের দিকে, এই যে এরকম, দেখো এই যে এইরকম রিজিয়নে, মানে সানের রেডিয়াসকে যদি আমি আর ধরি, এই ক্যাপিটাল আর কে যদি সানের রেডিয়াস ধরা হয়, তাহলে সেন্ট্রাল রিজিয়ন মানে কোর রিজিয়ন যেটা, সেটাকে আমরা অ্যারাউন্ড 0.23 আর বলতেছি, 0.23 টাইমস আর, হ্যাঁ। তার মানে প্রায় 1/4 অফ আর এর কাছাকাছি, 0.25 না হলে মানে 1/4 এর কাছাকাছি আর কি। এই রেডিয়াসটা মধ্যে দেখো, এটার মধ্যে দেখো খেয়াল করো, এই যে মাস, এই রেডিয়াস ছোট, দেখো ভলিউমের দিক থেকে কিন্তু বাকি বাইরের ভলিউম অনেক বেশি, তাই না? বাট তোমার দেখো 40% মাস হচ্ছে এখানে কনসেন্ট্রেটেড, ওভারঅল যে তোমার মাস আছে সানের, হ্যাঁ, গ্যাসের যে মাস আছে সেটার মধ্যে 40% মাস হচ্ছে এই এতটুকু কোরের মধ্যে কনসেন্ট্রেটেড, এবং সেটা ভলিউম হিসাবে অ্যারাউন্ড 15%, ভলিউম হিসাবে কিন্তু মাত্র 15% ভলিউম। আর এনার্জি যে জেনারেট করে, যেটা কথা আমরা বলতেছি, দেখো টোটাল যে সান যে এনার্জি রেডিয়েট করতেছে তার চারপাশে, হ্যাঁ, সেই এনার্জি জেনারেশনটা এই এতটুকুর মধ্যে 0.23 আর এর মধ্যে এনার্জি জেনারেশন প্রায় 90%, এই যে 90% এনার্জি এই কোর থেকে জেনারেট করে, কোরে রিজিয়নে জেনারেট করে। তো সেটাই দেখবা বলছে যে, হ্যাঁ, এই যে এটা, এবং এখানকার টেম্পারেচার ওই কোর রিজিয়নের, হ্যাঁ, টেম্পারেচার সেন্ট্রাল ইন্টেরিয়র রিজিয়ন is variously estimated as, এই দেখো 8 into 10 to the 6 to 40 into 10 to the 6 কেলভিন। ওখানে তো 5000 কেলভিনের কথা বললাম, তার মানে কি 10 to the 3, 5 into 10 to the 3, তাই না? আর এখানে দেখো 10 to the 6, তার মানে দেখো অনেক বেশি, হ্যাঁ। এবং এই যে, এবং সেখানকার ডেন্সিটি is estimated to be about 100 times of that of water, মানে ওয়াটার ডেন্সিটি মানে ওখানে ডেন্সিটি প্রায়, কোর রিজিয়নের ডেন্সিটি প্রায় 100 টাইমস। এবং এইটা জানো যে ওখানে সবসময় কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হয়, এবং এটাকে আমরা জানো ফিউশন রিঅ্যাকশন বলি, হ্যাঁ। দ্যাট মিনস এনার্জিটা যেখান থেকে প্রডিউস করে সেটা হচ্ছে বেসিক্যালি ওখানে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন কম্বাইন করে হিলিয়াম তৈরি হয়, হিলিয়াম। এবং যেহেতু হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়, এবং এই যে মাস অফ হিলিয়াম নিউক্লিয়াস ইজ লেস দ্যান দ্যাট অফ 4 প্রোটনস, হ্যাঁ, যে 4টা প্রোটন থেকে একটা হিলিয়াম তৈরি হয়, হাইড্রোজেন 4টা প্রোটন থেকে হিলিয়াম তৈরি হয়, এবং 4টা প্রোটনের মাস যদি তুমি আলাদা করে মেজার, মানে কনসিডার করো, সেক্ষেত্রে একটা এখান থেকে যে হিলিয়াম তৈরি হচ্ছে সেটার মাস বেসিক্যালি লেস 4টা প্রোটনের মাস থেকে। তাহলে এই যে দেখো যে রিঅ্যাকশনের মাধ্যমে যে তাহলে এই মাসটা কিছু কমে গেল, একটা নতুন গ্যাস প্রডিউস হলো বা কম্পোনেন্ট প্রডিউস হলো, হ্যাঁ, এলিমেন্ট প্রডিউস হলো ওখানে, সেই প্রোডাকশনটা মাস যারা তাকে তৈরি করলো তার থেকে তার মাস কম, প্রোডাকশনের মাস, তাহলে এক্সট্রা মাস কিছু হারাই গেল, তাই না, লস্ট হয়ে গেল। তো এই মাসটা বেসিক্যালি এই মাসটাই হচ্ছে কনভার্ট হয় এনার্জিতে,
আমরা জানি মাস আর এনার্জি হলো কি বলে কনভার্ট করে তাই না? মাস থেকে তুমি এনার্জি বা এনার্জিতে মাস কনভার্ট করতে পারো, ইকুয়ালস এমসি স্কয়ার আমরা জানি। হ্যাঁ, কাজেই ওই তোমার মাস থেকে ইকুইভ্যালেন্ট যে এনার্জি ওই মাসের যে মাসটা লস করতেছে তার মানে কি অ্যাকচুয়ালি সেটার ইকুইভ্যালেন্ট এনার্জি লস করতেছে, এবং এই এনার্জিটাই বেসিক্যালি আমরা বলতেছি যে সানের জেনারেটেড এনার্জি। তাহলে এই এনার্জিটাই বেসিক্যালি সে জেনারেট করে এবং আলটিমেটলি সেটাকে রিলিজ করে দেয় বা রেডিয়েট করে দেয় আশেপাশে। সেই এনার্জি পুরো আমাদের এই গ্যালাক্সিটাকে এনার্জি দিচ্ছে। হ্যাঁ, আমাদের পৃথিবীও কি আর্থ সেই সান থেকে এই জেনারেটেড এনার্জিটাই পাচ্ছে, এটা দিয়ে আমরা বেঁচে আছি সোজা কথা। এবং এই যে সান থেকে যে বিভিন্ন এই যে রেডিয়েশনটা আসতেছে, হ্যাঁ এনার্জি যে রেডিয়েশন আসতেছে, সেই রেডিয়েশন একটা সিঙ্গেল স্পেকট্রামে না, মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে না আসে না, এটা অ্যাকচুয়ালি একটা ওয়াইড স্পেকট্রাম ধরে আসে। তোমরা অলরেডি স্পেকট্রাম জানো যে আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি এনার্জির ইয়ে দেখি, হ্যাঁ ম্যাগনিটিউড দেখি, তাহলে আমরা কি বেসিক্যালি স্পেকট্রাম বুঝি তাই না, যে কত ফ্রিকোয়েন্সি ধরে সে এনার্জি রিলিজ করে বা এনার্জি আমরা পাচ্ছি। তাহলে সানের ক্ষেত্রেও একটা ওয়াইড স্পেকট্রাম ধরে এনার্জি রিলিজ করে, কাজে বিভিন্ন রিজন বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সিতে এনার্জি রিলিজ করে। এবং কোর রিজিয়নে এই যে দ্য রেডিয়েশন ইন দ্য সানস কোর ইজ ইন এক্স-রে এন্ড গামা রে পার্টস অফ স্পেকট্রাম। তাহলে আমাদের ওই সানের স্পেকট্রামে, সোলার স্পেকট্রামে যে এক্স-রে আর গামা রে আছে সেটা বেসিক্যালি আসে হচ্ছে সানের কোর পার্ট থেকে। এই যে এবং with the wavelengths of the radiation increasing as the temperature drops at larger radial distances, আস্তে আস্তে কি হয়, তুমি যত এখান থেকে বাইরে, এখানে সবচেয়ে বেশি তো টেম্পারেচার সবচেয়ে বেশি এবং সারফেসে কত, ওই যে বললাম প্রায় 5000 কেলভিন, হ্যাঁ 5000 কেলভিন অ্যারাউন্ড, হ্যাঁ স্পেসিফিক্যালি 5777 কেলভিন। হ্যাঁ, সো এই যে তাহলে এখান থেকে এখানে ছিল বেশি 10⁶ এর মতো, এখানে হচ্ছে 10⁵ এর মতো অর্ডারে, তাই না? তাহলে এই যে আস্তে আস্তে রেডিয়ালি তুমি যত বাইরের দিকে যাবে তত কি হবে, তত টেম্পারেচার কমতে থাকে। ফলে টেম্পারেচার যখন ভ্যারি করে, তোমার ওই টেম্পারেচারে যে রেডিয়েশন হবে সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথ ভ্যারি করবে, চেঞ্জ হবে। যত হায়ার ওয়েভলেংথের দিকে যাবে হলো যত টেম্পারেচার কমতে থাকে, কুলার সাবস্টেন্সে থেকে হায়ার ওয়েভলেংথের বা লোয়ার ফ্রিকোয়েন্সি রেডিয়েশন তৈরি হয়। সেই জন্যই এখানে বলতে দেখবা যে the radiation in the sun's core is in the X-ray and gamma ray, and with the wavelengths of the radiation increasing as the temperature drops at larger radial distances. হ্যাঁ, যত দূরে যাব আমরা রেডিয়ালি তত তার ওয়েভলেংথ কমতে থাকে। হ্যাঁ, টেম্পারেচার ড্রপ হতে থাকে, টেম্পারেচার কমতে থাকে, ওয়েভলেংথ বাড়তে থাকে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি কমতে থাকে। যেহেতু এনার্জি ইকুয়ালস h নিউ মনে রাখবা, তার মানে h/c/λ, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। হ্যাঁ, কাজে তোমার যত তুমি ইয়েতে যেতে থাকবা, বাইরে দিয়ে টেম্পারেচার কমতে থাকবে, তত তোমার ফ্রিকোয়েন্সি বা এনার্জি কমতে থাকবে আর কি। এবং আমরা বলেছি যে 90% অফ দ্য এনার্জি জেনারেটেড ইন দ্য এই যে 0.23 আর রিজিয়ন, which contains 40% অফ দ্য মাস অফ দ্য সান, তাই না? এরপরে দেখো at a distance 0.7 আর from the center the temperature has dropped to কত, around ওই যে 1,30,000 K, হ্যাঁ 1,30,000 K, তাই না? তাহলে এই যে দেখো এটা ছিল হচ্ছে 8 times 10⁶, তাহলে এটা 1.3 into 10⁵, তাই না? 1.3 into 10⁵ টাইমস K। এটা কমে টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে, কোথায়? এটা হচ্ছে এই যে 0.7 আর এই যে এখান থেকে এখানে গিয়ে কমে গেল, আস্তে আস্তে পুরাই মানে কমতেছে। এখানে এসে 0.7 আর এসে আমরা বলতেছি কি যেটা করেছিল 0.7 আর এসে এই যে এইটা এই যে এখানে, হ্যাঁ এটাকে বলতেছি আমরা কনভেকটিভ জোন, কনভেকটিভ জোন। এবং এখানে এই যে টেম্পারেচার T ইকুয়ালস এত এবং ডেনসিটি 70 কেজি পার কিউবিক গ্রাম, কিউবিক মিটার। হ্যাঁ, এখানে ছিল দেখো আগেরটাই কত ছিল, সেন্টারে এই যে 0.23 আর হ্যাঁ এই করে এখানে কিন্তু ডেনসিটি দেখো কত হাই এর থেকে, এই যে 10⁵ কেজি পার কিউবিক মিটার, আর এখানে হচ্ছে 70 কেজি পার কিউবিক মিটার। তাহলে এখানে এসে তোমার আস্তে আস্তে ডেনসিটিও কমে যাচ্ছে, উপরে বাইরে দিয়ে যত যাচ্ছে তত ডেনসিটি কমে যাচ্ছে। দেখো এই যে যেমন এই যে সারফেসে এসে টেম্পারেচার কমে গেছে 5000 কেলভিনের মতো, এবং এই যে রো কমে গেছে দেখো অনেক কম, 10⁻⁵ কেজি পার কিউবিক মিটার, তারপরে গেছে সেখানে, তাই না? এখানে ডেনসিটি অনেক কম সারফেসে। তাহলে দেখো তাহলে এই জোনটাতে এই যে হিয়ার দ্য কনভেকশন প্রসেস বিগিন টু বিকাম ইম্পর্টেন্ট। হ্যাঁ,
and the zone from 0.7 to 1 r মানে একদম সারফেস পর্যন্ত is known as the convective zone. Within this zone, the temperature drops to about 5000 K and the density to about 10 to the minus 5 kilogram per cubic meter. এইটাকে আমরা কনভেক্টিভ জোন বলতেছি। এই যে দেখো কোন রিজনটাকে, এই যে এই রিজন, এই যে সরি এই রিজনটাকে, হ্যাঁ 0.7 r থেকে যে 1 r মানে হচ্ছে তুমি বাইরে পর্যন্ত, হ্যাঁ এতটুকু রিজনকে, এই রিজনটাকে কনভেক্টিভ জোন বলতেছে। এবং এখানে কনভেক্টিভ জোন এই কারণে বলে, এইখানে এই জায়গায় যে এনার্জি যে ট্রান্সফার হয় সেটা মেইন পার্টটা বা ডোমিনেন্ট পার্টটা কনভেকশনের মাধ্যমে হয়। কনভেকশন কি আমরা জানি যে বিভিন্ন ভাবে ইয়া হয়, তাই না, এনার্জি ট্রান্সফার হয়, হ্যাঁ থার্মাল এনার্জি বিশেষ করে, হ্যাঁ বিভিন্ন ভাবে ট্রান্সফার হয়। যেমন কি ওই যে রেডিয়েশন আছে, কনভেকশন আছে, কন্ডাকশন আছে, তাই না। রেডিয়েশন কি, রেডিয়েশন হলো উইদাউট মিডিয়াম, কোনো মিডিয়াম লাগে না রেডিয়েশনে, তাই না, মিডিয়াম ছাড়াই সে এনার্জি গো থ্রু করতে পারে। আর কনভেকশন বলি তখনই যখন হচ্ছে কোন ধরনের মিডিয়াম সেটাকে ক্যারি করে, মানে এনার্জিটাকে ক্যারি করে এক জায়গা থেকে এক জায়গায় নেয়। যেমন কমন এক্সাম্পল হচ্ছে তোমার গ্যাস হতে পারে কোনো, তো গ্যাসিয়াস মলিকিউল গুলা যখন এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো করতেছে তখন সে এনার্জিটা যদি ক্যারি করে তাহলে হিটটা তোমার ট্রান্সফার হবে থ্রু দা গ্যাসিয়াস মিডিয়াম। এটা ওয়াটারও হতে পারে, তাই না, ওয়াটার যদি এক জায়গা থেকে এক জায়গায় গরমটাকে নিয়ে যায়, মানে হলো টেম্পারেচারটাকে বা হিটটাকে নিয়ে যায়, তাহলে এটাও কনভেকশনাল হতে পারে। কাজে এই কনভেকশন, তাহলে এই রিজনটা দেখো কনভেক্টিভ জোন বলতেছে এই 0.7 থেকে 1 r পর্যন্ত। এই রিজনটা বেসিক্যালি তোমার ওই এখানে যে গ্যাসেস ফর্মে আছে এখানে, এবং ডেন্সিটি এখানে কম, আস্তে আস্তে কিন্তু ডেন্সিটি কমে যাচ্ছে, খেয়াল করো, তো ডেন্সিটি কমে যাচ্ছে, মোর গ্যাসিয়াস হয়ে যাচ্ছে। কাজে এখানে গ্যাস মুভ করে, তাই না, এক জায়গা থেকে মুভ করতেছে, এবং এই মুভমেন্টের মাধ্যমে বেসিক্যালি এনার্জিটাকে ট্রান্সফার করতেছে। তার মানে কি, মুভমেন্ট মানে হচ্ছে কনভেকশনের মাধ্যমে গ্যাস ইয়েটাকে ট্রান্সফার করতেছে। তাহলে ইয়েতে আচ্ছা আচ্ছা, কনভেকশন আর কন্ডাকশনের মধ্যে পার্থক্য মনে আছে তোমাদের? তাই কেউ বলতে পারবা কনভেকশন আর কন্ডাকশন? রেডিয়েশন তো জানি আমরা, আরেকটা আছে কন্ডাকশন, তাই না, কন্ডাকশনের মাধ্যমে হয়, ওখানেও মিডিয়াম ইনভলভ। জি স্যার মনে আছে। বলো দেখি, বলো। স্যার কন্ডাকশনটা হয় হচ্ছে মানে এটা উদাহরণ দেওয়া যায় এইভাবে যে একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকলে সেই জায়গায় একটা বই যদি পেছন থেকে সামনের দিকে যায়, প্রতিজন মানে পরপর যদি যায় তাহলে সেটা হবে হচ্ছে বেসিক্যালি মানে হচ্ছে কন্ডাকশন। আর যদি একজনকে উঠে গিয়ে সামনের জনকে দিয়ে আসে তাহলে সেটা কনভেকশন। বিষয়টা এরকম, মানে বাতাসে যেটা হয়, বাতাসে স্যার মানে নিচের বাতাস গরম হওয়ার ফলে সেটা উপর দিকে উঠে যায়, উপরি বাতাস নিচে আসে, এটা হচ্ছে কনভেকশন প্রসেস। আর মিডিয়ামটা মুভ করে, তাই না, মিডিয়ামটা ফ্লো করে। জি স্যার, জি স্যার। আর কন্ডাকশন প্রসেস হচ্ছে অ্যাটমের মধ্যে যে থার্মাল এনার্জিটা ফ্লো করে, বা একটা মেটালের মধ্যে যে থার্মাল এনার্জি ফ্লো করে, এটা বেসিক্যালি কন্ডাকশন প্রসেস। হ্যাঁ, মেটালের মধ্যে, মেটাল অ্যাকচুয়ালি মেটালের মলিকিউল গুলা বা অ্যাটম গুলা সরাসরি এক পজিশন থেকে আরেক পজিশনে চলে যায় না পার্মানেন্টলি, তাই না, চলে যায় না, কারণ কি জাস্ট ভাইব্রেট করে বা অসিলেট করে, সেখান থেকে এনার্জিটা ট্রান্সফার হয় একটা থেকে আরেকটা। যেটা বইয়ের কথা বললাম, গুড, ভেরি গুড, যে বইয়ে যেমন তুই বসে থাকো, চেয়ারে বসে আছো তোমরা, তুমি খালি তোমার সামনের ফ্রেন্ডকে পাস করে দিলা বইটা, সে আবার তার সামনের জনকে পাস করে দিল, হ্যাঁ ভেরি গুড, গুড অ্যানালজি। হ্যাঁ, তাহলে বেসিক্যালি হ্যাঁ কন্ডাকশন আর কনভেকশন এই ব্যাপারটা, তাই না। ওকে, তাহলে আমরা এখানে বলতেছি কনভেকশনের কথা, হ্যাঁ কনভার্জন, গুড। তাহলে এই কনভেকশন এই রিজনটাকে তাহলে আমরা বলতেছি কনভেকশন রিজিয়ন, এবং এখান থেকে তাহলে এনার্জি ট্রান্সফার হচ্ছে এবং সারফেসে এসে সেই এনার্জিটা ফাইনালি আমরা বাইরে চলে যাচ্ছে, তাই না, সারফেস থেকে রেডিয়েট করতেছে। তাহলে ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত গেল সারফেস পর্যন্ত, হ্যাঁ। এরপরেও আবার সারফেসের বাইরে কি আছে, ঠিক আছে, সারফেসে পরের কি অবস্থা, হ্যাঁ, জাস্ট আউটসাইড দ্য সারফেস। যেমন আমাদের আর্থের ক্ষেত্রে, হ্যাঁ আর্থের ক্ষেত্রেও কিন্তু আমাদের সারফেসের বাইরেও ব্যাপার আছে, তাই না, কারণ আমরা যেখানে দাঁড়ায় আছি, মাঠে দাঁড়ায় থাকলে সেটা হচ্ছে তুমি আর্থ সারফেসে দাঁড়ায় আছো, হ্যাঁ। আর যখন তুমি প্লেনে উঠলা, তুমি সারফেসে নাই, কিন্তু তুমি কি আছো, অ্যাটমসফিয়ারের মধ্যে আছো। তাহলে একটা সার্টেন রিজন পর্যন্ত, হ্যাঁ, যে যার মধ্যে আমরা ওই প্লেন দিয়ে চলাফেরা করতে পারি, হ্যাঁ, বা মানে রকেট বলবো না, রকেট তো বের হয়ে যায় অ্যাটমসফিয়ার থেকে এক সময়, হ্যাঁ, কিন্তু প্লেন কিন্তু বের হতে পারবে না। কাজেই তুমি ওই যে সারফেসের উপর থেকে একটা সার্টেন ধরো হান্ড্রেডস অফ কিলোমিটার বা কিছু পর্যন্ত তোমার একটা আরেকটা জোন আছে, যেই জোনে তোমার অ্যাটমসফিয়ার, আমাদের এখানে যেমন বিভিন্ন গ্যাস থাকে, যেমন এয়ার আছে, তার মধ্যে বিভিন্ন গ্যাস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর বিভিন্ন গ্যাস আছে আর কি, এগুলো মিলে একটা চারপাশ দিয়ে একটা স্ফেরিক্যাল একটা
কি বলবো জোন তৈরি করে রাখছে, কভার করে রাখছে আর্টটাকে। তো ওখানেও সারফেসের পরে তোমার কিছু জোন এরকম আছে, যেমন এই যে দ্য আউটার লেয়ার অফ দ্য কনভেকটিভ জোন ইজ কল্ড ফটোস্ফিয়ার। দ্য ফটোস্ফিয়ার ইজ দ্য সোর্স অফ দ্য মোস্ট অফ দ্য সোলার রেডিয়েশন। তার মানে এই যে জাস্ট সারফেসের উপরে সারফেসের এই যে জাস্ট সারফেসের উপরটাকে এই যে এটাকে বলতেছি ফটোস্ফিয়ার, সারফেসের জাস্ট উপরের লেয়ারটাকে, যে আপার লেয়ার অফ দ্য কনভেকটিভ জোন। ওখানে তো ঠিক মাটির মতো বা শক্ত এরকম প্ল্যানেট না এটা, তাই না? প্ল্যানেট না স্টার। সো এখানে ঠিক ওরকম শক্ত কোনো ইয়ে নেই, জাস্ট আমরা ওই উপরে যে সারফেস, মানে এই যে তুমি কনভেকটিভ জোন জাস্ট পার হইলে যে তার উপরে যে সারফেসটা একটা আমরা গ্যাসিয়াস একটা সারফেস কনসিডার করতে পারি, সেই সারফেসটাকে আমরা বলতেছি এই যে ফটোস্ফিয়ার। হ্যাঁ, এবং ফটোস্ফিয়ার থেকে ফাইনালি এটাই যেহেতু জাস্ট মানে ওই পুরো সানের আউটসাইড সারফেস বলতে পারো, তাই না? আউটসাইড বডির সারফেসটা, হ্যাঁ, যদিও গ্যাসিয়াস বাট স্টিল ইট ইজ সারফেস। তো এই সারফেসটাকে আমরা বলছি যে রেডিয়েশনের, যে আউটসাইডে যে রেডিয়েশন যাচ্ছে সেই রেডিয়েশনের মেইন সোর্স, এখান থেকে রেডিয়েশনটা হচ্ছে। সো the photosphere upper layer of the convective zone, source of most of the solar radiation. রেডিয়েশন তাহলে এই সারফেস থেকে আসতেছে, এটাকে আমরা বলবো ফটোস্ফিয়ার। আচ্ছা, above the photosphere is a layer of cooler gases several hundred kilometers deep called the reversing layer. এরপরে আস্তে আস্তে এটাই সবচেয়ে, যেহেতু সোর্স একদম মেইন সোর্স খেয়াল করো ভিতরে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে টেম্পারেচার কমতেছে, সারফেসে এসে প্রায় 5000 কেলভিন হইলো, হ্যাঁ। এরপরে আবার কি, তাহলে আস্তে আস্তে ঠান্ডা হবে। তারপর আমাদের বাইরে কি, মানে সোর্স থেকে তুমি দূরে গেলে কি হওয়ার কথা, কুলার হওয়ার কথা, হ্যাঁ। তাহলে কুলার এসে সেটাই এই কয়েক মানে ফিউ হান্ড্রেডস অফ কিলোমিটার, সেভারাল হান্ড্রেডস অফ কিলোমিটার রিজন আছে যেটাকে রিভার্স জোন বলে, রিভার্সিং লেয়ার বলে। তার মানে এটা কুলার, এখানে তো গরম ছিল, তো তার মানে এটা আস্তে আস্তে কুলার গ্যাস, মানে কুলার একটা রিজন। এবং আমরা এক্সপেক্ট করতে পারি ইউজুয়ালি যে এরপরে আস্তে আস্তে কুলার হয়ে ঠান্ডা হয়ে যায়, মানে এফেক্টটা কমে আসবে, তাই না? যে টেম্পারেচার যে একটা সোর্স সেটা হিট এনার্জি প্রডিউস করতেছে, হ্যাঁ, সেই তাহলে সারফেস থেকে যত দূরে সরে যাবা তত তোমার আস্তে আস্তে মোর মানে কুলার হইতেই থাকবে, তাই না? আস্তে আস্তে পুরোটাই ঠান্ডা হয়ে একসময় আর ইফেক্ট থাকবে না, এরকম ব্যাপার হওয়া উচিত। সো এই কয়েকশো কিলোমিটার যে আছে একটা লেয়ার যেটাকে আমরা যে রিভার্সিং লেয়ার বললাম, এটা ঠিকই আছে, এটা কুলার রিজিয়ন। বাট ইন্টারেস্টিং কেস হচ্ছে এরপরে দেখো, এরপরে এই যে এখানে ই করা আছে, এইটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার। ক্রোমোস্ফিয়ার, হ্যাঁ, এবং এই যে ক্রোমোস্ফিয়ার এটাকে দেখানো হয়েছে। খেয়াল করো তো, ক্রোমোস্ফিয়ারের টেম্পারেচার দেখো T = 5000 K প্লাস। তার মানে এই যে সারফেসের যে ফটোস্ফিয়ার, হ্যাঁ, এখানকার টেম্পারেচার ছিল 5000 কেলভিন, হ্যাঁ, 5000 কেলভিন। সো এখানে তারপর একটা হলো কুলার জোন, তারপরে আবার দেখো ক্রোমোস্ফিয়ারের টেম্পারেচার দেখো আবার বেশি, 5000 K প্লাস, 5000 কেলভিনের থেকে বেশি। এবং তারপরে আবার এই যে করোনা বলে আরেকটা দেখো রিজন আছে, তারপরের রিজন আবার করোনা। এই করোনা রিজনে দেখো টেম্পারেচার খেয়াল করো 10⁻⁶ কেলভিনের মতো, কোয়াইট হাই, হ্যাঁ, দেখো 10⁻⁶ কেলভিন। এখানে ইয়ে অবশ্যই কম, ডেনসিটি, রো হচ্ছে ডেনসিটি খুবই কম, সেটাই হওয়ার কথা বাইরের দিকে, হ্যাঁ, ডেনসিটি কমই থাকার কথা। বাট দেখো খেয়াল করো যে মজার ব্যাপারটা হচ্ছে এখানে টেম্পারেচার আবার খুব হাই, 10⁻⁶, কারণ আমাদের ভিতরে কত ছিল, এই যে দেখো ইয়ের মধ্যে, কোরের মধ্যে আমাদের কিন্তু 10⁻⁶ এর অর্ডারেই ছিল, 10⁻⁶ এর অর্ডারে ছিল, এখানেও দেখো প্রায় 10⁻⁶ এর অর্ডারে। তাহলে এই জিনিসটা, এটা একটা ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, যে এটা নিয়ে সায়েন্টিস্টরাও এইখানে যে আবার বাইরে কেন করোনা, ক্রোমোস্ফিয়ার বা করোনাতে, হ্যাঁ, যে টেম্পারেচার আবার হাই হয়ে গেছে কেন এবং করোনাতে এত হাই কেন, সেটাও একটা কি বলবো কোশ্চেন ছিল, হ্যাঁ, যে এটা কিভাবে কেন হয়। তো এইটার পসিবল আনসার গুলোর মধ্যে, এক্সপ্লেনেশন গুলোর মধ্যে যেটা বিভিন্ন অবজারভেশন থেকে পাইছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে সানের সারফেসে মানে স্মল বার্স্টের ন্যানো ফ্লেয়ার তৈরি হয়। ন্যানো ফ্লেয়ার বলে ইন দ্য সেন্স যে ছোট ছোট ফ্লেয়ার, মানে কি এক্সপ্লোশন টাইপের, এক্সপ্লোশন, হ্যাঁ। তাহলে এক্সপ্লোশন হলে যেমন তখন কি হয়, ওখানে তোমার গরম হয়ে যায়, তাই না? ওখানে এনার্জি প্রডিউস হয় খুব, হ্যাঁ। তো এইখানে এই সারফেসেও বলে যে এখানে, এটা বলে মানে কি শুধু থিওরি না,
এটা অবজারভেশন থেকে, হ্যাঁ, এখান থেকে তো রেডিয়েশন তোমরা সবসময় কি, যে আমাদের ধরো প্ল্যানেটেরিয়াম গুলো আছে বা অবজারভেটরি গুলো আছে বিভিন্ন দেশে, হ্যাঁ, তারা তো ওই যে ইয়ে করে, মানে টেলিস্কোপ ইয়ে দেখে, রেডিয়েশনটাকে কালেক্ট করে, হ্যাঁ, রেডিয়েশনটা কালেক্ট করে সেটাকে অবজার্ভ করে, হ্যাঁ। তো এখান থেকে দেখছে যে যে এখানে টাইম টু টাইম স্মল বার্স্টে, মানে অল্প সময় কন্টিনিউয়াসলি পাবা তা না, অল্প সময় পর পর হয়তো দেখা যায় অল্প অল্প সময়ের জন্য, মানে শর্ট ডিউরেশনে ব্লাস্ট হয় বা এক্সপ্লোশন হয়, যেটাকে ওরা ন্যানো ফ্লেয়ার বলতেছে, হ্যাঁ। এই ন্যানো ফ্লেয়ারের কারণে মোস্ট প্রবাবলি এটাই পসিবল এক্সপ্লেনেশন, হ্যাঁ, ওয়ান অফ দ্য পসিবল এক্সপ্লেনেশনস, যে ন্যানোফ্লেয়ারের কারণে এই যে উপরের দিকে এই এনার্জিটাই বেসিক্যালি উপরের দিকে উঠে যায় এবং এটাই বেসিক্যালি এই রিজনটাকে এতটা হট করে, এতটা গরম করে দিচ্ছে, হ্যাঁ। এবং এটার কাছাকাছি থাকে বলে এটার এই যে এরকম রিজনে গিয়ে এটা ওই এক্সপ্লোশনটা ওইখানে গিয়ে ইয়ে হয়, মানে কি বলবো, এনার্জিটা ওখানে হয়তো রিলিজড হয়, এবং সেটার কাছাকাছি বলে এই যে ক্রোমোস্ফিয়ার, এটা জাস্ট নিচে, করোনার নিচে হচ্ছে ক্রোমোস্ফিয়ার, এটাও কিছুটা গরম থাকে, দেখো 5000 কে এর উপরে প্রায়, এবং আর এটা হচ্ছে আরো অনেক বেশি, হ্যাঁ। কাজে সার্ফেসের ন্যানো ফ্লেয়ার গুলাকে, হ্যাঁ, বা শর্ট বাস্টের এক্সপ্লোশন, এইগুলাকে ধরা হয় যে এই করোনার জন্য, করোনার হাই টেম্পারেচারের জন্য রেসপন্সিবল। কাজে এইটা এইটা একটা এক্সপ্লেনেশন, এটা অবজারভেশন থেকে যেটা এক্সপ্লেনেশন আসছে, এরপরে অন্য কিছু হইলে সেটা বললাম যে স্টিল স্টাডিজ আর গোয়িং অন, হ্যাঁ, সান নিয়ে বা আমাদের সোলার সিস্টেম নিয়ে, হ্যাঁ, স্টাডি তো চলতেইছে, তাই না, এটা স্টাডি তো শেষ হয়নি। কাজী ইন ফিউচার আরো কোনো এক্সপ্লেনেশন আসতে পারে, আরো বেটার কোনো এক্সপ্লেনেশন, বাট রাইট নাও দিস ইজ দা মানে মানে অ্যাকসেপ্টেবল এক্সপ্লেনেশন আর কি, এরকম। তাহলে এগুলা মোটামুটি এগুলা যে দেখবা কত এরকম এগুলাই বলা আছে, হ্যাঁ, সান ডাজ নট ইন্টার ফাংশন অ্যাজ ব্লক রেডিয়েটর, এই যে, হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই যে এখন এই যে এটা দেখবা রিভার্সিং লেয়ার বললাম, করোনা রিজনের কথা বললাম, তারপরে সান থেকে যে রেডিয়েশন আসে এটা একদম আইডিয়াল ব্ল্যাক বডি রেডিয়েটরের মতো ইয়ে করে না, বিহেভ করে না। ব্ল্যাক বডি রেডিয়েটর যদি আইডিয়াল ব্ল্যাক বডি রেডিয়েটর বলো, সেটা কি করবে, একটা ফিক্সড টেম্পারেচারে থাকবে এবং সেটা একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে বা ফিক্সড এনার্জি প্রডিউস করবে। তার মানে কি, একটা ফিক্সড ওয়েভলেংথের প্রডিউস করার কথা। রাদার কি করে এটা, দেখো, দ্য এমিটেড সোলার রেডিয়েশন ইজ দ্য কম্পোজিট রেজাল্ট অফ সেভারাল লেয়ার্স দ্যাট এমিট এন্ড অ্যাবজর্ব রেডিয়েশন অফ ভেরিয়াস ওয়েভলেংথস। এই বিভিন্ন রিজন থেকে টেম্পারেচার যে ভ্যারিয়েশন হচ্ছে, এই সব বিভিন্ন রেডিয়েশন বেসিক্যালি এনার্জি ট্রান্সফার করে দিচ্ছে বাইরের দিকে। কাজে এই কম্পোজিট যে এনার্জি ফাইনালি আসছে সেখানে, সেটা বেসিক্যালি রেডিয়েটেড হয়ে যাচ্ছে, যেটা আমরা পাচ্ছি। ফলে সিঙ্গেল একটা ওয়েভলেংথে বা সিঙ্গেল খুব মানে খুব কি বলবো, অল্প রিজন ধরে যে ওয়েভলেংথে যে রেডিয়েশন হয়, এখানে সেরকম না, হ্যাঁ, ওয়াইড একটা স্পেকট্রাম ধরে রেডিয়েশন হচ্ছে, যেটা অরিজিনেট করতেছে ডিফারেন্ট লেয়ারে, বিকজ ডিফারেন্ট লেয়ারে টেম্পারেচারও ডিফারেন্ট। আস্তে আস্তে এই যে সেন্টার থেকে আস্তে আস্তে কমে আসতেছে টেম্পারেচার, তাই না, কাজে ডিফারেন্ট লেয়ারে ডিফারেন্ট টেম্পারেচার, ডিফারেন্ট রেডিয়েশন হচ্ছে। তো এইখানে যেমন এই যে দেখো, হ্যাঁ, স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন অফ এক্সট্রাটেরেস্ট্রিয়াল রেডিয়েশন, এটা এই টার্মটা একটু খেয়াল করো। এক্সট্রাটেরেস্ট্রিয়াল বলতে আমরা কি বলি, এক্সট্রাটেরেস্ট্রিয়াল রেডিয়েশন মানে কি, যে রেডিয়েশনটা ওই যে আমরা অ্যাটমসফিয়ারে বাইরে পাচ্ছি, মানে যেটা সানের রেডিয়েশন, কারণ অ্যাটমসফিয়ারে ঢুকলে সেটা আবার কি, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে বিভিন্ন গ্যাস আছে, তারপরে ভেপার, ওয়াটার ভেপার আছে, তারপরে ধরো পার্টিকেলস আছে বিভিন্ন, হ্যাঁ, কাজে এগুলাতে কি হয়, বিভিন্ন ধরনের রিফ্লেকশন স্ক্যাটারিং হয়, হ্যাঁ, কাজে এগুলাতে তখন কিছু অনেক চেঞ্জ হয়, হ্যাঁ, কিছু কিছু রিজন অ্যাবজর্বড হয়ে যায়, হ্যাঁ, মানে কিছু কিছু রিজনের, মানে স্পেকট্রাল রিজনের রেডিয়েশন অ্যাবজর্ব হবে, কাজে এই ধরনের বিভিন্ন এফেক্ট করে। সো তুমি পিওর অ্যাকচুয়ালি সান থেকে যে রেডিয়েশনটা আসতেছে, সেটা যদি তুমি মানে উইদাউট এক্সট্রা ইফেক্ট যদি তুমি দেখতে চাও অরিজিনাল অবস্থায়, তার মানে তখন আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটাকে কনসিডার করি। দ্যাট মিন্স এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন মানে আমাদের অ্যাটমসফিয়ারের আউটসাইডে যেটা আছে, যে রেডিয়েশন তুমি কালেক্ট করো আউটসাইডে বসে, এখানে সেটা কথা বলা হচ্ছে। সো সেখানে যদি দেখো, সেখানে দেখো এই যে, তার মানে এই যে দেখো, এই যে বলছিলাম যে ওয়াইড রেঞ্জ ধরে আমাদের স্পেকট্রামটা আছে, এই যে অ্যারাউন্ড 0.2 মাইক্রন থেকে অলমোস্ট ওভার 0.2 থেকে ওভার 2 মাইক্রন, হ্যাঁ, এটা একটু চলে গেছে, হ্যাঁ, এরকম রিজিয়নে দেখো আমাদের স্পেকট্রাম আছে। তার মধ্যে অবশ্যই সবার ম্যাগনিটিউড সমান না, হ্যাঁ, কম বেশি আছে, যেমন এই যে এই রিজনে বেশি দেখাই যাচ্ছে 0.4 to 0.6, এই রিজনে এগুলা কিছু, কিন্তু কি আমাদের এই রিজনটা কি কি বলে
ভিজুয়াল লাইট, তাই না? এই রিজনটা ভিজুয়াল লাইট, কিন্তু আমরা যেটা দেখি, হ্যাঁ, কাজে ভিজুয়াল স্পেকট্রাম বলি যেটাকে আমরা, হ্যাঁ। কাজে এখানে বেশি, আবার এদিকে ধরো কম, এদিকে আবার একটু কম। কাজে এইগুলা, এই পুরাটা ধরে আমাদের সোলার এক্সট্রাটেরেস্ট্রিয়াল সোলার রেডিয়েশন বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আছে। এই জিনিসটা আমাদের দরকার, এগুলো আমরা ইউজ করে দেখবা। এগুলো আমরা ইউজ করি হচ্ছে যে বিশেষ করে যে যখন আমরা ক্যালকুলেশন করি, হ্যাঁ, সোলার সেলের আউটপুট কেমন হবে, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই ধরনের স্পেকট্রাম কনসিডার করি যে কোন সোলার স্পেকট্রাম তুমি ইউজ করবা। কারণ কি বিভিন্ন রিজনের পুরা মানে কোন একটা ডিভাইস বা কোন একটা ম্যাটেরিয়াল বেসিক্যালি পুরাটা 100% পুরাটা অ্যাবজর্ব করতে হবে তা হয় না কিন্তু, তাই না? কারণ আমরা জানি যে আমরা যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কথা চিন্তা করি নরমালি, হ্যাঁ, যেগুলো দিয়ে যে ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই ধরনের ডিভাইস, ফটোভোল্টাইক ডিভাইস তৈরি করি, সেই ধরনের ম্যাটেরিয়াল গুলা যদি সেমিকন্ডাক্টর হয়, সেই সেমিকন্ডাক্টর কিন্তু কি বেসিক্যালি হচ্ছে এক ধরনের কি, এটা একটা ব্যান্ড গ্যাপ মতো আছে, তাই না? ব্যান্ড গ্যাপ থাকা মানে তার একটা ইজি আছে, ইজি যেটা বলি আমরা। এবং ওই ব্যান্ড গ্যাপ আমরা জানি কি, ব্যান্ড গ্যাপের সাথে যে সাথে রিলেটেড হচ্ছে যে এনার্জি সে অ্যাবজর্ব করতে পারে। কারণ তোমাকে এনার্জি অ্যাবজর্ব করাইতে হবে, তাই না? এনার্জি অ্যাবজর্ব করানোর জন্য তোমার কি লাগবে, যে এনার্জিটা তোমার ইনসিডেন্ট হচ্ছে একটা সেলের উপর বা ম্যাটেরিয়ালের উপর, সেটা সেই ম্যাটেরিয়ালের যে এনার্জি গ্যাপ, তার থেকে তোমার এনার্জি বড় হতে হবে, ইনসিডেন্ট এনার্জি বেশি হতে হবে, কমপক্ষে সমান অথবা বেশি হতে হবে। কম হলে অ্যাবজর্ব করতে পারে না, তাই না? এবং আমরা জানি এটা কেন অ্যাবজর্ব করতে হয় সেটাও জানি, তাই না? তোমরা পড়ে আসছো যে তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে এক্সাইট করতে হয়, সেটা পারবে না যদি এনার্জি কম হয় এনার্জি গ্যাপের থেকে, হ্যাঁ। সেই জন্য আমরা আমাদের সব রিজন পুরা এই যে যা দেখাচ্ছি এখানে, পুরা রিজন স্পেকট্রামই যে অ্যাবজর্ব করতে পারে কোনো সোলার সেল বা ম্যাটেরিয়াল সেটা না, বাট কতটুকু পারে, এবং আমরা চেষ্টা করি যত বেশিটা পারে তত ভালো, বেশি এনার্জি তুমি ইউজ করতে পারতেছো, হ্যাঁ। কাজে সেই জন্য ইনপুট হিসাবে আমরা এই জিনিসগুলো দরকার, যে আমি আমার অ্যাকচুয়ালি কোন রেডিয়েশনটা এখানে আসতেছে, পৌঁছাচ্ছে, সেটাকে কতটা বেশি বা ভালো করে কালটিভেট করা যায় বা ইউটিলাইজ করা যায়, সেটা হচ্ছে আমাদের নরমালি টার্গেট থাকে। সেটা কাজে এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে যে কি ধরনের রেডিয়েশন আমাদের আসে। এই টেবিলটা দেখো একটু, যে এই যে এক্সট্রাটেরেস্ট্রিয়াল সোলার ইরেডিয়েন্স, হ্যাঁ, ইনক্রিমেন্ট অফ ওয়েভলেংথ, এখানে দেখো দেখাইছে এই যে 0.2 থেকে বলছিলাম, তো মোটামুটি ধরো এই যে 0.25 থেকে মোটামুটি একটু মানে কি বলবো কনসিডারেবল ভ্যালু দেখায়। এই যে দেখো এখানে বিভিন্ন, তাহলে এই যে 0.25, এই যে ল্যামডা কিন্তু, হ্যাঁ, 0.25 মাইক্রন থেকে শুরু করে দেখো কন্টিনিউ করে 0.5, এই যে এদিকে আরো কন্টিনিউ করে 0.8 গিয়ে কত পর্যন্ত দেখো 8 পর্যন্ত এখানে দেখিয়েছে, হ্যাঁ, 8 পর্যন্ত, 8 পর্যন্ত। এই যে 8 মানে কি, দেখো আমরা এখানে কিন্তু ছবিতে 2 পর্যন্ত দেখিয়েছি মাত্র, তার মানে 2 হলো কোথায়, এই যে দেখো এই পর্যন্ত, 2, তাহলে 2 পর্যন্ত দেখানো হয়েছে, এগুলো আর দেখানো হয় নাই, হ্যাঁ, এগুলো আরো কম আর কি, সেজন্য দেখানো হয় নাই আর কি। সো এই পর্যন্ত দেখো রেডিয়েশন দেখানো হচ্ছে। এখন এই গ্রাফটা একটু বুঝাই দিই তোমাদের, সরি গ্রাফ না, মানে টেবিলটা একটু বুঝাই দিই, যে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দেখবা এই যে ইনক্রিমেন্ট করতেছে, তাই না? ওয়েভলেন্থকে ইনক্রিমেন্টাল অর্ডারে দেখানো হচ্ছে 0.25, 0.275 মাইক্রন, হ্যাঁ, 0.3 মাইক্রন এভাবে। আর এইটা দেখে নেই, এইটা ইউজ করি। এই যে দেখো F0 থেকে ল্যামডা, মানে এখানে কত ফ্র্যাকশন, তোমার রেডিয়েশনে কতটা ফ্র্যাকশন এইখানে আছে। যেমন 0 থেকে একদম শুরু থেকে 0 থেকে 0.25, তো হ্যাঁ, তাহলে 0 থেকে 0.25 মাইক্রন পর্যন্ত যে ওয়েভলেংথ, সেইটা টোটাল স্পেকট্রামের কত পার্সেন্ট, সেটা হচ্ছে 0.001 ফ্র্যাকশন, তার এত পার্সেন্ট মাত্র, দেখো 0.001%। এরপরে তার মানে আমরা ধরতেছি হচ্ছে এই কোণা থেকে, এই যে দিক থেকে 0 থেকে এতটুকু গেলে তোমার কতটুকু 0.25, মানে এই যে ধরো এটা এই পর্যন্ত, তাই 0 থেকে এই পর্যন্ত পুরা যদি স্পেকট্রাম চিন্তা করি, তার কত পার্সেন্ট এতটুকু রিজনে আছে। তুমি যদি 0.6 বলো, তা সেটা বুঝবো হচ্ছে যে 0 থেকে 0.6 পর্যন্ত, তার মানে এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত 0.6 পর্যন্ত, এই পর্যন্ত রেডিয়েশন কতটা, হ্যাঁ, কম্পেয়ার টু দ্য টোটাল স্পেকট্রাম। তুমি এই পুরাটা বললে তার মানে কি, এই 0 থেকে বারবার 0 থেকেই বলতেছি, হ্যাঁ, এইখান থেকে লাস্টে গেলে অ্যারাউন্ড 100% হওয়ার কথা, তাই না? একদম শেষ পর্যন্ত গেলে, তাই না? দেখো এখানে দেখো ফিগারটা, এই যে 8 পর্যন্ত দেখাইছে, হ্যাঁ,
এবং কত দূর আসছে, এই যে এটা আসছিল 0.999 এরকম, দেখো তার মানে অলমোস্ট 1 এর কাছাকাছি। 1 মানে হচ্ছে 100%, তাহলে অলমোস্ট 1 এর কাছাকাছি। তার মানে এইটি গিয়ে একদম শেষ হয়ে গেছে তা না, অল্প একটু স্টিল থাকে, ওটা আর দেখায় নাই। হ্যাঁ, এই যে দেখো এই যে 0.001, যেমন এই যে 0.999 মানে কি আরো 0.001 বাকি আছে। তার মানে এটা স্টিল মানে নেমে আসতেছে, কার্ভটা নেমে আসছে তো একদম জিরোর দিকে চলে যাচ্ছে আর কি। তাই এরপরে আর দেখায় নেই, কিন্তু এই পর্যন্ত হচ্ছে 0.999 ফ্র্যাকশন অফ দা টোটাল রেডিয়েশন। তাহলে এইভাবে দেখাইছে। হ্যাঁ, তাহলে এটা ইনক্রিমেন্টাল অর্ডারে সব এই কলামটা 0 থেকে দেখানো হয়েছে, সেই জন্য এটা সবসময় বাড়তেছে। এই যে তার মানে পয়েন্ট ধরো 35, এটা হচ্ছে 0 থেকে 0.35 পর্যন্ত হলো 4%, তাই না? 0.04 মানে 4%। তারপরে ধরো এই যে ইয়েতে, হ্যাঁ এই যে ধরো কত, এই যে 0.7, হ্যাঁ 0.7 হচ্ছে এই যে 0.46%, 0.469%, হ্যাঁ মানে 46.9%, সরি 0.469% না, 0.469 ফ্র্যাকশন, বাট পার্সেন্টেজে বললে 46.9%। হ্যাঁ, 50% প্রায় এখানে এসে 0.74 এসে দেখা যায় যে প্রায় টোটাল রেডিয়েশনে টোটাল প্রায় 50.8%, মানে 50% অ্যারাউন্ড হচ্ছে 0.74 পর্যন্ত। এই যে তাহলে 0.74 মানে হচ্ছে এই যে দেখো মোটামুটি এটা 7 তো, তাহলে 0.7, তাহলে 0.74 মোটামুটি এই 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 পর্যন্ত আসলে মোটামুটি টোটালটার 50% রেডিয়েশন হচ্ছে আমাদের। কাজে এখানে এই জিনিসটা দেখানো হয়েছে, হ্যাঁ যে তোমার ফ্রিকোয়েন্সি ওয়েভলেংথের ইনক্রিমেন্টাল ওয়েভলেংথ হিসেবে সেটা যে পর্যন্ত কতটুকু রেডিয়েশনের ফ্র্যাকশন, ওভারঅল রেডিয়েশনের তুলনায় কতটুকু ফ্র্যাকশন আমরা এখানে পাচ্ছি ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত বা ওই ওয়েভলেংথ পর্যন্ত। আর আরেকটা কলাম দেখো আছে জিএসসি। হ্যাঁ, এটা জিএসসিটা হচ্ছে দেখো কি, এই যে ইজ দ্য এভারেজ সোলার রেডিয়েন্স ওভার দ্য ইন্টারভেল ফ্রম দ্য মিডল অফ দ্য প্রিসিডিং ওয়েভলেংথ। মানে এইটা হচ্ছে তোমার যেমন পয়েন্ট ধরো কোথায় একটা ইজিটা দেখে এইখান থেকে, হ্যাঁ এই যে এইটা মিন করে হচ্ছে দেখো এই যে 1710, হ্যাঁ এটা কি সোলার রেডিয়েশন, এই যে ওয়াট পার স্কয়ার, আমরা বলে রাখি যে এটা হচ্ছে তোমার ওয়াট পার স্কয়ার মিটার হিসাবে। হ্যাঁ, আমরা রেডিয়েশনকে পার ইউনিট এরিয়াতে, ওয়াট পার স্কয়ার মিটার মানে কি স্কয়ার মিটার, তার মানে পার ইউনিট এরিয়া, তাই না? স্কয়ার মিটার হচ্ছে এরিয়া, তাহলে ওয়াট মানে পাওয়ার, তার মানে পার ইউনিট এরিয়াতে কতটা সোলার রেডিয়েশন পাওয়ার তোমার আসতেছে, সেটাকে আমরা ওয়াট পার জিএসসি বলতেছি। তাহলে এই যে দেখো এটা এই তাহলে কোনটা যেন বলতেছিলাম, এই যে সে এইটা এই যে 0.410 তে বলা আছে রেডিয়েশন কত 1710 ওয়াট পার স্কয়ার মিটার। এটা মানে হচ্ছে এটা তো একটা সিঙ্গেল ইয়েতে না, এটা তো কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম, তাই না? সেই জন্য বলা আছে এইটা এই যেখানে যে ইন্টারভাল আছে আর পরেরটার যে ইন্টারভাল সেই দুইটার অর্ধেক পজিশন থেকে, তার মানে এই 1710 এর ভ্যালুটা হচ্ছে 0.41400 আর 0.410, এই দুইটার এই ইন্টারভালের অর্ধেক হচ্ছে 0.405, তাই না? 0.405, তাহলে 0.405 থেকে এখানে কত হবে, এই দুইটার অর্ধেক 0.410 আর 0.420 অর্ধেক হচ্ছে 0.415, তাহলে 0.405 থেকে 0.415 এই ইন্টারভালের রেডিয়েশন হচ্ছে 1710 ওয়াট পার স্কয়ার মিটার। তার মানে যে কোনো জায়গায় তোমার যে ভ্যালুটা দেখাচ্ছে সেটার আগের ইন্টারভ্যালের মিডল পয়েন্ট নিবা আর তার পরের ইন্টারভ্যালের মিডল পয়েন্ট নিবা, তাহলে ওই মিডল পয়েন্ট থেকে পরের মিডল পয়েন্ট এই একটু ওয়েভলেংথে আমার এই এনার্জিটা পাওয়া যাচ্ছে, এই পাওয়ারটা পাওয়া যাচ্ছে পার ইউনিট এরিয়াতে। এভাবে দেখো এখানে বলে দিচ্ছে, এখানে এক্সাম্পল দিয়ে বলেছে দেখবা, এই যে 0.600 ক্ষেত্রে বলছে দেখবা, এই যে 0.60 কই গেল, এই যে 0.600, এখানে 1748, হ্যাঁ এই যে 1748, এটা কিসের এভারেজ? ইজ দ্য এভারেজ ভ্যালু বিটুইন 0.595, কেন এই যে এখানে কত 0.590 আর 0.600, তাহলে এই ইন্টারভ্যালের মাঝখানে হচ্ছে 0.595, তাই না? তাহলে এই 0.595 আর পরে ইন্টারভ্যাল কি 0.600 আর 0.620, তার মানে এই ইন্টারভ্যালের অর্ধেক হচ্ছে মিডল পয়েন্ট হচ্ছে 0.610, তাহলে 0.595 আর 0.610 এতটুকু ইন্টারভ্যালের এভারেজ ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে 1748.8। তাহলে এইটা এইভাবে আমরা এই চার্টটা তাহলে এই জিনিসটাকে দেখাচ্ছে যে বিভিন্ন আমাদের স্পেকট্রামের বিভিন্ন রিজনে কি পরিমাণ আমি মানে কোন একটা সার্টেন রিজনে সোলার ইরেডিয়েন্সটা কত ওয়াট পার স্কয়ার মিটার, এবং আবার হচ্ছে আমার রেডিয়েশনে সার্টেন একটা পয়েন্ট পর্যন্ত তার টোটাল স্পেকট্রামের কত পার্সেন্ট
ওটা অকুপাই করে। কারণ এটা তো মানে সুন্দর একটা শেপ না, তো কাজে এটা বোঝা কঠিন এমনিতে। সুন্দর একটা চারকোনা মানে একটা রেক্টাঙ্গুলার শেপ হলে তুমি সুন্দর করে স্কেলিং করতে পারতা, যে অর্ধেক 1/4 1/3 বোঝা যেত। এটা দেখো একটা আরবিটারি শেপ, কাজে এখানে সেজন্য এই চার্ট দেখে আমাদের একটু বুঝতে হয় বা টেবিল দেখে বুঝতে হয়। ওকে, তাহলে এই টেবিলটা যেমন যেমন দেখো, এই টেবিলটা ইউজ করে একটা এক্সাম্পল দেখানো আছে এখানে। এই যে যেমন ক্যালকুলেট দ্য ফ্র্যাকশন অফ দ্য extraterrestrial solar radiation, হ্যাঁ, and the amount of that radiation in the ultraviolet, এই যে আল্ট্রাভায়োলেট রিজনে বলছে, যে তোমাদের রিজনটা দিয়ে দিছে আল্ট্রাভায়োলেট বলছে, যেখানে ল্যামডা হচ্ছে লেস দেন 0.38 মাইক্রন। দ্য ভিজিবল রেঞ্জে বের করতে বলছে, ভিজুয়াল রেঞ্জ হচ্ছে বলেছে 0.38 মাইক্রন থেকে 0.78 মাইক্রন। আর ইনফ্রারেড বলছে গ্রেটার দেন 0.78 মাইক্রন। এই তিনটা পোর্শনে স্পেকট্রামে, এই তিনটা রিজিয়নে কি করতে বলছে, ফ্র্যাকশন অফ এক্সট্রাটেরেস্ট্রিয়াল সোলার রেডিয়েশন এবং অ্যামাউন্ট অফ দ্যাট রেডিয়েশন, হ্যাঁ, ভ্যালু অ্যামাউন্ট কত। তার মানে লেস দেন যখন বলছে, দেখো লেস দেন যখন বলছে, তার মানে আমি ওয়েভলেংথ রেঞ্জ কি হবে, লেস দেন 0.38, তার মানে 0 থেকে, আমরা তো 0 থেকে শুরু করতেছি, যদি 0-তে নাই, হ্যাঁ 0-তে নাই, এদিকে খালি, তারপর আমরা সুবিধার জন্য 0 থেকে বলতেছি, হ্যাঁ, যেহেতু নিচের দিকের রিজিয়ন 0ই হতে পারে সবচেয়ে কম। তো 0 থেকে 0.38 এটা একটা রিজিয়ন, এটাকে আমরা আল্ট্রাভায়োলেট রিজিয়ন বলতেছি। পরেরটা ভিজিবল বলছে 0.38 থেকে 0.78, হ্যাঁ এটা বলছে। আর ইনফ্রারেড বলছে তাহলে 0.78 থেকে উপরের দিকে যত যাও, কারণ উপরের দিকে তাহলে কত হবে, ইনফাইনাইট পর্যন্ত, এটাই ধরতে পারি আমরা, তাই না? এটা তাই ইনফাইনাইট তো আমরা এখানে কনসিডার করব না, আসলে আমরা ওই যে 8 পর্যন্ত মনে বলা আছে চার্টে, কাজে 8 পর্যন্তই কনসিডার করতেছি আর কি। তো ফ্র্যাকশন ইন রেঞ্জ দেখো তো, তাহলে 0.3, তাহলে এই পর্যন্ত টোটাল কি বলছে, যে ফ্র্যাকশন অফ দ্য এক্সট্রাটেরেস্ট্রিয়াল সোলার রেডিয়েশন, তার মানে টোটাল স্পেকট্রামের কত ফ্র্যাকশন, কত পরিমাণ হচ্ছে 0.38, 0 থেকে 0.38 পর্যন্ত। তাহলে আমরা চার্টে দেখি 0.38 কোথায়, 0.38 এ এই যে দেখো 0.38 এ এই যে f0 থেকে ল্যামডা, ল্যামডা হচ্ছে 0.38, তাহলে 0 থেকে 0.38 এই পর্যন্ত হচ্ছে 0.064, হ্যাঁ ফ্র্যাকশন, তার মানে 6.4%, 0.064 দেখো, এই যে ফ্র্যাকশন ইন রেঞ্জ, এই রেঞ্জের ফ্র্যাকশনটা হচ্ছে 0.064। আবার দেখো তো এই রেঞ্জের ফ্র্যাকশন কিভাবে বের করবা, এই রেঞ্জের 0.38 আর 0.78, তাহলে 0.38 এর রেঞ্জ হচ্ছে 0.064, আর 0.78 এর কত দেখো তো, 0.78 এর দেখবা এই যেটা 0.544, তাহলে 0.544 মিন করে হচ্ছে, এই যে দেখো আমি একটু দেখাই এখানে, হ্যাঁ এই যে দেখো আমি বোর্ডে দেখাই, তাহলে ইজি হবে, ইজি জিনিস হয়ে গেল এটা। এই যে দেখো, যেমন এরকম তো 0 থেকে, এটা ল্যামডা না, ল্যামডা আমাদের, তাহলে দেখো এই যে এরকম করে, হ্যাঁ এরকম করে মোটামুটি এদিকে গিয়ে এরকম করে এরকম আসছে, হ্যাঁ যেমন ধরো তাহলে এটা অ্যারাউন্ড এখানে ধরো 0.2, হ্যাঁ এরকম, এদিকে 0.6, ঠিক আছে, তাহলে 0.38 কোন এক জায়গায় আছে, ধরো এখানে 0.38, আর আমাদের আরেকটা বলছে 0.78, ধরো এইরকম কোন জায়গায় 0.78, হ্যাঁ এরকম, তাই না? তাহলে এই পর্যন্ত ফ্র্যাকশন কত বলা হয়েছে, এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত ফ্র্যাকশনটা, তাহলে এই অংশটা থাকছে, তাই না? এই অংশটা বেসিক্যালি কিছু নাই আসলে, কাজে এটা দাগ দাগ কিছু মনে হয় না। তাহলে এই অংশটা হচ্ছে আমরা বলছি ফ্র্যাকশন কত, এই অংশটা ফ্র্যাকশন বলা আছে হচ্ছে এই অংশটা ফ্র্যাকশন বলা আছে আমাদের 0.64, রাইট, 0.064, তাই না? 0.064, 0.0, তাহলে এই একটু হচ্ছে এইটা পর্যন্ত হচ্ছে 0.064, আর 0.78 কত বলা আছে, 0.58 নাকি কত জন দেখলাম, 0.78 দেখা যাচ্ছে 0.544, 0.544 দেখো, তাহলে 0.78 পর্যন্ত হচ্ছে, এইটা পর্যন্ত হচ্ছে 0.544, তাহলে এইটা কি, এটা কিন্তু পুরাটা পর্যন্ত, এই যে এইটা সহ, তাই না, এইটা সহ এই পর্যন্ত হচ্ছে 0.544 ফ্র্যাকশন, আর শুধু এতটুকু হচ্ছে 0.064, তার মানে তুমি চাচ্ছ হলো এই রিজন, মানে এখান থেকে এতটুকু,
এতটুকু চাচ্ছ, তার মানে তুমি এইটা থেকে টোটালটা থেকে এতটুকু বাদ দিয়ে দিবা, তার মানে 0.544 থেকে 0.064 এইটা, এটা বাদ দিলে তোমার থাকবে 0.8, তাই না? 0.480 না, হ্যাঁ 0.480, তাই না? দেখো তো, তাহলে আমাদের এখানে দেখি তো, দেখো এখানে এই যে আমাদের তাহলে এখানে দেখো এই যে এইটাতে বাদ দিছে, তাহলে এখান থেকে এই অংশটা থেকে এই অংশটা বাদ দিয়ে এই যে 0.480, এই যে এখানে, হ্যাঁ তাহলে এই যে দেখো 0.544 থেকে 0.064 বাদ দিলে আমার 0.480, তার মানে শুধু অতটুকু রিজন 0.38 থেকে 0.78, তার মানে এটা মোটামুটি এটা আমরা ভিজিবল রিজন ধরতেছি, হ্যাঁ। তাহলে এই অংশটাকে দেখো প্রায় 48% এনার্জি এখানে কনসেন্ট্রেটেড, স্পেকট্রামে এই রিজনে কনসেন্ট্রেটেড। আর বাকি কি বলছে 0.78 থেকে উপরের দিকে, এটাকে কি রিজন বলছে, এটা ইনফ্রারেড রিজন 0.78, তাহলে 0.78 কত হবে, 0.78 এ দেখো কত আছে, এই যে 0.544 আছে, তাহলে 0.544 টাকা মানে তুমি কতটুক থেকে বাদ দিবা, 0.544 মানে হচ্ছে ধরো এই সরি 0.788, কত ফ্রিকোয়েন্সিটা ওয়েভলেন্থ হচ্ছে 0.780, তার মানে 0.780 ধরো এরকম রিজন, তাই না? 0.7 তো 78 ধরো এতটুকু, তাহলে এই রিজনটাকে তুমি পুরাটা থেকে এই রিজন যদি বাদ দিয়ে দাও তখন বাকিটুক পাবে, তাই না? তাহলে দেখো যে যেমন এখানে যদি দেখাই আমি, তাহলে 0.7, তাহলে এখন তুমি পুরাটা, তাহলে এই অংশটা আমার দরকার, এই অংশটা দরকার, তাহলে পুরাটা থেকে তুমি এই অংশটা বাদ দিয়ে দাও, এই অংশটা বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে এতটুকু অংশ, এতটুকু অংশ থাকবে, তাহলে এতটুকু, তাহলে আমার হবে কি এই পুরাটা কত 1, হ্যাঁ 1 ধরতে পারি, তাহলে 1 থেকে তুমি বাদ দিবা কত, এই পর্যন্ত হচ্ছে 0.544, তাহলে 0.544, তাই না? 1 থেকে 0.54, তাহলে কত 654.456, তাই না? তাহলে আমার এই বাকি রিজনটা আলট্রাভায়োলেট রিজনে প্রায় 45.6% মতো আছে, দেখো তো। তাহলে এখানে খেয়াল করো, এখানে এই যে এখানে দেখো, হ্যাঁ 0.456 মতো আছে অ্যারাউন্ড, তাই না? তাহলে এইটা গেল আমাদের, তাহলে এই যে ফ্র্যাকশন, কোন রেঞ্জের ফ্র্যাকশন কেমন, এনার্জি ফ্র্যাকশনটা কেমন, আর ফাইনালি আরেকটা কি বলছে, এনার্জি ইন দ্যাট রিজন, এনার্জি, তাহলে এনার্জিটা বলা আছে সরাসরি, দেখো তাহলে 0 থেকে 0.38, হ্যাঁ তাহলে এটা কত বলছে 0.38 এর জন্য, 0.38 এর জন্য, আচ্ছা এটা থেকে বের করছে দেখি তো, আচ্ছা আচ্ছা ও আচ্ছা, এটা একটু বলা এটা একটু বলার ব্যাপার আছে, যে এটা 87 বের করছে, যে এটা এইখানে কিন্তু এখন বলছে তোমার এই রিজিয়নে 0 থেকে 3.38 মাইক্রন পর্যন্ত কতটা, তাই না, এনার্জি ভ্যালু, তো এইটা বের করতে হলে আবার তোমার এই আমাদের একটু এখানে আসতে হবে, সোলার কনস্ট্যান্ট আসতে হবে, হ্যাঁ এটা থেকে আমরা ফ্র্যাকশন বের করব, মানে টোটাল আমরা এনার্জি কত পাই এভারেজে, সেটার কত পার্সেন্ট এখানে সেই হিসাবে বের করব। আমি এটা পরের দিন এটা বলতেছি, এটা পরের দিন পড়াবো, তার আগে একটু বলে নেই যে আমাদের এভারেজ যে সোলার রেডিয়েশন পাই ভ্যালু দিক থেকে, সব পুরাটা মিলায় যে রেডিয়েশন আমাদের কাছে আসতেছে, হ্যাঁ সেটা ভ্যালু হচ্ছে 1367, এই যে 1367 ওয়াট পার স্কয়ার মিটার। এই সোলার কনস্ট্যান্ট আমি এরপর দিন আলাপ করবো পরশু দিন, তারা এখন আপাতত জেনে রাখো, এটা হচ্ছে আমাদের যে এক্সট্রা রেডিয়েশন আমাদের কাছে আসতেছে, হ্যাঁ তো 1367 যদি টোটাল আসে সব স্পেকট্রাম মিলায়, তাহলে তুমি যেই ফ্র্যাকশনটা বের করবা, তাহলে কত পার্সেন্ট ওই ফ্র্যাকশনের মধ্যে আছে সেইটা ধরো, তাহলে আমার এইখানে কত আছে, এই 0 থেকে 0.38 পর্যন্ত আছে ওই যে 6.4%, তাহলে তোমার টোটাল যেটা আসতেছে 1367, এটাকে যদি 0.064 দিয়ে গুণ দাও, তাহলে দেখবা 87 ওয়াট পার স্কয়ার মিটার আসে। আবার এখানে কত 0.48 মানে 48% এই রিজনে, তাহলে তোমার টোটাল আসতেছে 1367 ওয়াট পার স্কয়ার মিটার, এটার সাথে যদি 0.480 গুণ দাও তাহলে আসবে 656। আবার তোমার যদি এই রিজনে পরে লাস্ট রিজনে তোমার হচ্ছে, তাহলে কত আসতেছে ফ্র্যাকশন 0.456, তাহলে 1367 সাথে 0.456 গুণ দিলে তোমার হচ্ছে কত 623 ওয়াট পার স্কয়ার মিটার। তাহলে বিভিন্ন রিজনে তোমার এনার্জি কত সেটা তুমি বের করতে পারবে।
তাহলে শোনো, আজকে আমি সোলার কনস্ট্যান্ট দিয়ে পরের দিন পড়াবো, আজকে এই পর্যন্ত থাক। এই পর্যন্ত থাক। তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি দেখো তো? দেখো বুঝছো কিনা? হ্যাঁ, সিম্পল জিনিস, খুব জটিল কিছুই না। হ্যাঁ, খুব সিম্পল। এই কোর্সটা একটু সিম্পল, খুব ইয়ে কিছু নাই, বেশি জটিল কিছু নাই, বাট ইউ হ্যাভ টু স্টাডি। হ্যাঁ, রেগুলারলি স্টাডি করবে একটু, তাহলে চলবে। এই কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। তার আগে আমি তোমাদের ইয়েটা নিয়ে রাখি, তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য এখন 60 আছো, আমি সহ, তার মানে 59 জন আছো। ওকে, আমি একটু তোমাদের যারা যারা আছো তাদের এই যে ইয়ে স্ন্যাপশটটা নিয়ে রাখি। হ্যাঁ, তাহলে আমি বুঝবো কারা আছো। তোমাদের সবার কি, এই শুনো, আমি আমি বলি তোমাদের, আমি আবার বলে রাখি, এই যে যেমন তোমাদের সবাই নামটা দিবা, নাম না দিলে কিন্তু আমি বুঝবো না, দেখি সবার নাম আছে কিনা। FH112 দেওয়া লাগবে না। আচ্ছা, এটা মানে রোল দিছো না, তৌসিফ? আচ্ছা, রোল দিছো। আরিফুর, আচ্ছা, সবারই মোটামুটি মনে হয় আছে, দেখা যাচ্ছে নামটা। ঠিকই আছে মনে হয়। গুড। মানে না দিলে, মানে যদি কারণ না থাকে ঠিক মতো, তাহলে আমার ধরা কঠিন। হ্যাঁ, ওকে ফাইন, সবারই মনে হয় ঠিকই আছে। ওকে, আমি চট করে স্ন্যাপশট নিয়ে তোমাদের ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু কথা ছিল। ওকে, ঠিক আছে, আমার হয়ে গেছে।